সবাই জিরো থেকে হিরো হতে চায়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ হিরো থেকে জিরো হয়েছে। স্বাধীনতার সময় ভারতের মোট জিডিপি 40% আসতো এই বাংলা থেকে। ইভেন সারা দেশ থেকে বহু মানুষ কলকাতায় আসতেন নিজেদের ভাগ্য ফেরাতে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারতের মোট জিডিপিতে ওয়েস্ট বেঙ্গলের কন্ট্রিবিউশন মাত্র 5%। প্রায় 64 লক্ষ কোটি টাকা দেনার দায়ে ডুবে আছে আমাদের এই বাংলা। মাথা পিছু যদি হিসাব করেন তাহলে বাংলার বাচ্চা থেকে বুড়ো সবার মাথার উপরে প্রায় 60,000 টাকা করে ঋণ রয়েছে। ওটা দেশ ডেভেলপ হচ্ছে, রাজ্যগুলোর গ্রোথ রেট বাড়ছে, আর পশ্চিমবঙ্গের গ্রোথ রেট বাড়ার বদলে দিন দিন কমতে কমতে একেবারে তলানিতে এসে ঠেকেছে। যে কলকাতা শহর একটা সময় সারা ভারতের ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস ছিল, গোটা দেশের ম্যানুফ্যাকচারিং হাব, বিজনেস লিডার ছিল, এমনকি ব্রিটিশ ভারতের রাজধানী ছিল, সেই কলকাতা শহরে আজ একটাও বড় ইন্ডাস্ট্রি নেই। প্রশ্ন হচ্ছে কেন? কারণ মাত্র কয়েক দশক আগেও 1940 সালেও দেশে সব থেকে বেশি চাকরি ছিল আমাদের এই বাংলায়। কিন্তু এখন এই পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। দেশের সব থেকে বেশি বেকার আমাদের এই বাংলায় রয়েছে। শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, চাকরি নেই, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সবকিছুতে এখন পিছিয়ে রয়েছে আমাদের এই বাংলা। রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা চাকরির আশায় ভিড় করছে গুজরাট, কর্ণাটক এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলো। আর রাজ্যে দাঁড়িয়ে আমরা বাঙালিরা কি স্লোগান দিচ্ছি? আমার বাংলা সইবে না, ইউপি বিহার হইবে না। বলছি আর কতদিন আর নস্টালজিয়াতে বাজবেন বলুন? তাকিয়ে দেখুন একবার, যে ইউপি গুজরাটকে নিয়ে আমরা এত তুচ্ছ তাচ্ছিল্য করি, তাদের জিডিপির ধারে কাছেও আজ বাংলা ঘেঁচতে পারে। আর সবশেষে সেই প্রশ্নটা আবারও ঘুরে ফিরে আসছে যে বাংলার এই দুর্দশার পেছনে আসল কারণটা কি? কাদের দোষে বাংলা তার গৌরব হারিয়েছে? শুধুই কি রাজনৈতিক ভুল, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? আর এই বিষয়ে আমাদের প্রত্যেকটা বাঙালির আলোচনা করা উচিত। তা আপনি যে ধর্মের বা যে কোনো রাজনৈতিক দলেরই হন না কেন, আমাদের প্রত্যেকের এই বিষয়ে আলোচনা করা উচিত। পশ্চিমবঙ্গের প্রাণকেন্দ্র কলকাতা শহর। কলকাতার দুর্গাপুজো বিশ্ববিখ্যাত। গঙ্গা ব্রহ্মপুত্রের মোহনা অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে বাংলা কৃষি, বাণিজ্য আর বস্ত্রশিল্পে একসময় বিশ্ববিখ্যাত ছিল। সুতি, রেশম আর বস্ত্রশিল্পের জন্য সারা বিশ্ব বাংলাকে এক ডাকে চিনত। ইভেন বাঙালি দ্রব্যের সুনাম শুধু ইউরোপেও ছিল। শুধুমাত্র একটা রাজ্য হলেও পশ্চিম বাংলার কাছে সেই সমস্ত কিছু সুবিধা ছিল যা একটা দেশের কাছে থাকা দরকার। উত্তরে পাহাড়ি এলাকা, মাঝখানে মালভূমি, দক্ষিণে সমভূমি, আর তারপরেই বঙ্গোপসাগর। বিদেশে বাণিজ্যের জন্য 1870 সালে ভারতের প্রথম অপারেটিং পোর্ট তৈরি করা হয়েছিল এই কলকাতা শহরে। এশিয়ার সবচেয়ে বড় ফুলের মার্কেট, এমনকি ব্রিটিশ ভারতের প্রথম রাজধানীও ছিল এই কলকাতা। ঢাকার মসলিন, শান্তিপুরের তাঁত, মালদার মলমলের পপুলারিটি ছিল বিশ্বজুড়ে। কিন্তু এখন পশ্চিমবঙ্গ সারা ভারতের সব থেকে গরিব রাজ্যগুলোর মধ্যে একটা। কিন্তু কেন? দেখুন, পশ্চিমবঙ্গের অর্থনীতিতে সব থেকে বড় ঝটকাটা লেগেছিল 1947 সালে, যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল। ভারতকে স্বাধীন করে চলে যাওয়ার আগে ব্রিটিশরা হিন্দু আর মুসলিমদের মধ্যে ধর্ম নিয়ে যে বিষ ঢেলে দিয়েছিল, সেই বিষের প্রভাবে ভারত দুই টুকরো হয়ে গিয়েছিল। তৈরি হয়েছিল এক নতুন মুসলিম রাষ্ট্র পাকিস্তান। আর দেশভাগের পর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই বাংলা এবং বাংলার জুট শিল্প। দেশভাগের আগে পর্যন্ত এশিয়ার এক্সপোর্টের 80% সিল্ক একা বাংলা সাপ্লাই করত। কিন্তু দেশভাগের পর এই ছবিটা পুরোপুরি বদলে যায়। দেশভাগের পর প্রায় ম্যাক্সিমাম জুট মিলগুলো পশ্চিমবঙ্গের ভাগে এসেছিল, কিন্তু 75% র মেটেরিয়াল চলে যায় পূর্ব পাকিস্তানের হাতে। আর এই সময় দুটো দেশের মধ্যে হিন্দু মুসলিমের যে দাঙ্গা, সেটা একেবারে চরম পর্যায়ে ছিল। তাই ইস্ট পাকিস্তান ভারতের জুট শিল্পের র মেটেরিয়াল সাপ্লাই কমিয়ে দেয়। সেই সঙ্গে জুটের উপরে এত বেশি পরিমাণে ট্যাক্স চাপিয়ে দেয় যে জুট মিলগুলো সেই কাঁচামাল কিনতে হিমশিম খেয়ে যায়। ট্যাক্স বাড়ার সাথে সাথে জুট প্রোডাক্টেরও দাম অনেক বেড়ে যায়। কিন্তু সেই সময় মধ্যবিত্ত মানুষদের অত দাম দিয়ে জুটের প্রোডাক্ট কেনা সম্ভব ছিল না। আর এই সুযোগটাকেই কাজে লাগায় নাইলনের সস্তা প্রোডাক্ট। নাইলনের জিনিসপত্র মাত্র কয়েক বছরের মধ্যেই জুটকে রিপ্লেস করে দেয়, কারণ নাইলনের জিনিসপত্রের দাম সবার নাগালে ছিল এবং বাজারে তার অ্যাভেলেবিলিটি ছিল। মাত্র এক বছরের মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 5টা জুট মিল বন্ধ হয়ে যায়। এবার ভাবুন, এই জুট মিলগুলোতে যারা কাজ করত, তারা কিভাবে রাতারাতি একটা সচ্ছল পরিবার থেকে দারিদ্র্য রেখার নিচে চলে আসে। স্বাধীনতার পর বাংলার যে ইন্ডাস্ট্রি সব থেকে বেশি গ্রোথ হওয়ার কথা ছিল, সেই পুরো ইন্ডাস্ট্রিটাই মুখ থুবড়ে পড়েছে। এছাড়াও বাংলার একটা বড় সমস্যা ছিল রিফিউজি। দেশভাগের পর পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশ থেকে প্রায় কয়েক কোটি মানুষ ভারতে চলে আসে। এর ফলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা হুট করে অনেকটা বেড়ে যায়। এই বাড়তি জনসংখ্যার চাপ বাংলা সামলে নেয়। কিন্তু এর পরে ওয়েস্ট বেঙ্গলের ইকোনমি বাকি স্টেটগুলোর থেকে অনেকটা বেটার ছিল। তখনও ভারতে টোটাল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের 30% সাপ্লাই করত বাংলা। দেশভাগ, জুট শিল্পে ভাটা, রিফিউজি ক্রাইসিস, এই সব কিছু কাটিয়েও 1947 থেকে 1957 সাল পর্যন্ত বাংলায় অনেক নতুন নতুন ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছিল। বাংলার ইকোনমিও অনেক মজবুত হচ্ছিল। এমনকি এই সময় পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ইনকাম মহারাষ্ট্রের থেকেও বেশি ছিল। কিন্তু এরপরেই বাংলার ডেভেলপমেন্টের একেবারে 12টা বাজিয়ে দেয় রাজনীতি। স্বাধীনতার সময় সেন্ট্রাল এবং রাজ্য
এই দুটো জায়গাতেই কংগ্রেসের সরকার চলছিল। কিন্তু এই কংগ্রেস সরকার বাংলার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টকে প্রমোট করা তো দূরের কথা, উল্টে তার ক্ষতি করতে শুরু করেছিল। তারা জুটের এক্সপোর্ট ডিউটি বাড়িয়ে দেয়, মানে জুট বাইরের দেশে রপ্তানি করে যে রেভিনিউ আসতো সেখানে রাজ্যের শেয়ার কমিয়ে দেয়। এমনকি রাজ্য থেকে যে ইনকাম ট্যাক্স কালেক্ট করা হতো সেখানেও রাজ্যের শেয়ার 20% থেকে কমিয়ে 12% করে দেওয়া হয়। অন্যদিকে মহারাষ্ট্র, যার পার ক্যাপিটা ইনকাম বাংলার থেকে অনেক কম ছিল, তাদের ইনকাম ট্যাক্সের শেয়ার বাড়িয়ে 21% করে দেওয়া হয়। মানে বাংলাকে মেরে মহারাষ্ট্রের পেট ভরানো হচ্ছে। সেই সময় ওয়েস্ট বেঙ্গলের রিফিউজি প্রবলেমের সাথে ডিল করার জন্য কেন্দ্র থেকে যে প্যাকেজ দেওয়া হতো সেটাও কম করে দেওয়া হয়। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় তিনি জওহরলাল নেহরুকে চিঠি লিখে বলেছিলেন ওয়েস্ট বেঙ্গলের সাথে কেন্দ্র সরকার অন্যায় করছে। মানে জাস্ট একবার ভাবুন যে একজন মুখ্যমন্ত্রী তার নিজের দলের প্রধানমন্ত্রীর কাছে কমপ্লেন করছে, কিন্তু এরপরেও কেন্দ্র সরকার বাংলার জন্য কিছুই করে না। আর এরপরে আসে 1952 সাল। এই সময় কেন্দ্র সরকার এমন কিছু স্টেপ নেয় যেখানে বাংলার ইকোনমির ঘুরে দাঁড়ানোর লাস্ট হোপটাও শেষ হয়ে যায়। 1952 সালে কেন্দ্র সরকার ফ্রেইট ইকুয়ালাইজেশন পলিসি ইন্ট্রোডিউস করে। বিষয়টা একটু সহজভাবে বলি, সরকারের এই পলিসির মেইন উদ্দেশ্য ছিল ভারতের সমস্ত স্টেটগুলোতে ইকুয়াল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথকে প্রমোট করা, কিন্তু বাস্তবে সেটার কিছুই হয়নি। এই পলিসির আসল ফায়দা তুলছিল মহারাষ্ট্র আর গুজরাটের মতো কোস্টাল স্টেটগুলো। এই পলিসি অনুযায়ী সরকার সারা দেশে আয়রন আর মিনারেলস নিয়ে যাওয়ার জন্য মালগাড়ির ভাড়া সেম করে দেয়। মানে বেসরকারি কোম্পানিগুলো ভারতের যে কোনো জায়গাতেই তাদের কোম্পানি সেট আপ করুক না কেন, খনি থেকে কাঁচামাল সাপ্লাই করার জন্য সরকারকে একই কস্ট দিতে হবে। মানে বিহার বা উড়িষ্যা থেকে কোনো মিনারেলস কাঁচামাল বাংলাতে সাপ্লাই করতে যে কষ্ট দিতে হবে, দূরবর্তী রাজ্য যেমন মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক বা অন্য যে কোনো রাজ্যে সেই কাঁচামাল সাপ্লাই করতে তাদেরকেও সেই সেম কস্ট দিতে হবে। বেশি ডিস্টেন্সের জন্য তাদেরকে কোনো এক্সট্রা কস্ট দিতে হতো না। তাই যে কোম্পানিগুলো এতদিন বাংলা, বিহার এবং উড়িষ্যাতে তাদের ইন্ডাস্ট্রি সেট আপ করেছিল এই ভেবে যে এখান থেকে তাদের কাঁচামাল সাপ্লাইটা অনেক সহজ হবে এবং কম খরচে হবে, তারা এবার নিজেদের ইন্ডাস্ট্রি গুজরাট, মহারাষ্ট্রের মতো স্টেটগুলোতে শিফট করে দেয়। আর কোস্টাল স্টেট হওয়ায় যে কোনো প্রোডাক্টের এক্সপোর্ট এবং ইম্পোর্ট করার জন্য সেখানে বড় বড় পোর্ট তৈরি করা হয়। আর বাংলার যে হলদিয়া পোর্ট তাকে এক প্রকার দূরে ঠেলে দেওয়া হয়। এই পলিসির কারণেই বাংলার ইন্ডাস্ট্রি একটা বড় ধাক্কা খেয়েছে। ধীরে ধীরে আমাদের এই বাংলায় শিল্প কমতে শুরু করে। 1952 সালের আগে গুজরাট এবং মহারাষ্ট্র মিলে যতগুলো ইন্ডাস্ট্রি ছিল তার থেকে অনেক বেশি ইন্ডাস্ট্রি আমাদের এই বাংলায় ছিল। কিন্তু এই ফ্রেইট পলিসি আসার পর 1956 থেকে 57 সালের মধ্যে মহারাষ্ট্রে যতগুলো নতুন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল তার অর্ধেকেরও কম ফ্যাক্টরি বাংলায় তৈরি হয়েছিল। আর এই কারণেই 1947 সালে যেখানে ভারতের মোট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের 27% বাংলা থেকে আসতো, সেটা 1957 সালে আস্তে আস্তে কমে গিয়ে 17% গিয়ে দাঁড়ায়। তবে আমাদের এই শস্য শ্যামলা বাংলা এত কিছুর পরেও তার অর্থনীতিকে যথেষ্ট স্টেবল করে রেখেছিল। তো প্রশ্ন হচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গের আকাশে কালো মেঘ কবে থেকে জমতে শুরু করলো? পশ্চিমবঙ্গের ইকোনমি সব থেকে বেশি ডাউনফল ফেস করেছিল 1965 থেকে 77 সাল পর্যন্ত। আর এর কারণ হলো 1962 সালের ভারত চীন যুদ্ধ। 1965 সাল আর 1971 পরপর দুবার ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। টানা এতগুলো যুদ্ধ হওয়ার ফলে ভারত সরকার অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যায়। এই সময় সরকার দেশের ফিক্সড অ্যাসেটের উপর যে বিনিয়োগ করত সেগুলো কমিয়ে দেয়। বেসিক্যালি রাস্তা, হাইওয়ে, বাঁধ, রেল লাইন এগুলো তৈরির জন্য যে বাজেট পেশ করা হতো সেই বাজেটে এই যুদ্ধের কারণে টান পড়তে শুরু করে। এবার আপনার মনে প্রশ্ন আসবে যে এটা তো শুধুমাত্র পশ্চিমবঙ্গের সাথে হয়নি, এটা তো বাকি স্টেটগুলোর সাথেও হয়েছিল, তাহলে পশ্চিমবঙ্গের এত ডাউনফল কেন হলো? আসলে 1965 সালে পশ্চিমবঙ্গের জনসংখ্যার একটা বড় অংশ ইঞ্জিনিয়ারিং সেক্টরে জব করত। আর এই কারণে বাংলার ইকোনমি অনেকটাই ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ডেন্ট ছিল। তাই কেন্দ্র সরকার যখন রেলওয়ে তৈরির খরচ কমিয়ে দেয় এবং আনুষঙ্গিক যে সমস্ত হাইওয়ে এগুলোর বাজেট কমিয়ে দেয়, তখন বাংলার ইঞ্জিনিয়ারিং সেক্টরও ভেঙে পড়তে শুরু করে। এরই মধ্যে আবার রাজনৈতিক টালমাটাল শুরু হয়। পশ্চিমবঙ্গে 5 বার রাষ্ট্রপতি শাসন লাগু হয় এবং 4 বার নির্বাচন। আর শেষমেশ 1967 সালে স্বাধীনতার পর প্রথমবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতা চেঞ্জ হয়। দেখুন, বাংলার জন্য কংগ্রেসের আবেগ কোনোদিনই ছিল না। এখন তাদের আবেগ কতটা আছে তা আমার জানা নেই। তবে যে টাইম পিরিয়ডের কথা আমি বলছি সেই সময় বাংলার কথা ভেবে কংগ্রেস কিছুই করেনি। একটার পর একটা ভুল স্টেপ নিয়ে বাংলার ফুলে ফেপে ওঠা অর্থনীতিকে তারা শেষ করে দিয়েছে। আর কংগ্রেসের এই দুর্বল দিকটাকেই হাতিয়ার করে বাংলায় ক্ষমতায় আসে ইউনাইটেড ফ্রন্ট। স্থানীয় কিছু দল আর কমিউনিস্ট পার্টি একজোট হয়ে এই দলটা তৈরি করেছিল। 1960 সালের পর থেকেই বাংলায় কমিউনিস্ট পার্টির ইনফ্লুয়েন্স আস্তে আস্তে বাড়তে শুরু করেছিল। বাংলায় কার্ল মার্কস, ভ্লাদিমির লেনিন এদের আইডিওলজি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে, কারণ এই সময় তারা শ্রমিক এবং কৃষকদের হকের হয়ে কথা বলতো। যে সমস্ত কারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেই কারখানার শ্রমিকদের হয়ে তারা কথা বলতো। যেহেতু বাংলার 75% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল, তাই বাংলার আম জনতার কাছে এরা খুব তাড়াতাড়ি পপুলারিটি পেয়ে যায়। কিন্তু এই কমিউনিস্টরা শিল্প এবং শিল্পপতিদের
কতটা ভালোবাসে তা আপনারা নিশ্চয়ই জানেন। ক্ষমতায় এসেই কেন্দ্রের বিরোধিতা করতে ইউনাইটেড ফ্রন্ট বেসরকারি শিল্প খাতে সরকারি বিনিয়োগ বন্ধ করে দেয়। এতে বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলো ব্যাপক পরিমাণে ক্ষতি হয়। তাই বাংলার বেশিরভাগ কোম্পানি হয় বন্ধ হয়ে যাচ্ছিল, নয়তো রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। এই আগুনে ঘি ঢালার কাজ করে নাকশালবাদী আন্দোলন। এই আন্দোলনের ফলে বাংলার ইকোনমিক কন্ডিশন আরো বিগড়ে যায়। নাকশালরা কমিউনিস্ট আইডিওলজি ফলো করত। গরিবদের অধিকার ফেরানোর জন্য তারা হিংসার পথ বেছে নিয়েছে। বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, জমিদার, পুঁজিপতিদের গান পয়েন্টে রেখে তাদের লুটপাট করতে শুরু করে। রাজ্যের আইন শৃঙ্খলা লাটে ওঠে। এই পরিস্থিতিতে ভয়ে নতুন কোনো কোম্পানি বাংলায় আসতে রাজি হচ্ছিল না, আর যারাও বা ছিল তারা রাজ্য ছেড়ে চলে যায়। এতে হাজার হাজার ওয়ার্কার কাজ হারিয়ে বেকার হয়ে যায় এবং পশ্চিমবঙ্গের অর্থনীতি আরো খারাপ হয়ে যায়। 1971 সালে আবারও পাকিস্তানি মৌলবাদীদের অত্যাচার থেকে বাঁচতে লক্ষ লক্ষ শরণার্থী পশ্চিমবঙ্গে আসে, যাদের মধ্যে বেশিরভাগই ছিল হিন্দুরা। রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটি ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রিপোর্ট অনুযায়ী 1971 সালে প্রায় 60 লক্ষ রিফিউজি পশ্চিমবঙ্গে এসেছিল, আর 1980 সাল আস্তে আস্তে এই সংখ্যাটা 80 লক্ষে গিয়ে পৌঁছায়। কিন্তু এটা তো হচ্ছে অফিসিয়াল ডেটা। আনঅফিসিয়ালি যে কত বাংলাদেশি হিন্দুরা শরণার্থীরা আমাদের আশেপাশে রয়েছে তা আপনি নিশ্চয়ই জানেন। একদিকে পশ্চিমবঙ্গের একের পর এক কোম্পানি যেমন বন্ধ হয়ে যাচ্ছিল, পশ্চিমবঙ্গের অর্থনীতি ডুবে যাচ্ছিল, তারই সাথে রিফিউজি ক্রাইসিস হু হু করে বাড়ছিল। আর ভোটের রাজনীতি করতে গিয়ে এই রিফিউজি ক্রাইসিস নিয়ে কোনো দলই সেরকমভাবে মাথা ঘামায়, যেটা তারা আজও করে। আর এই সময় কমিউনিস্টরা শিল্পপতিদের উপরে যে পরিমাণে ক্র্যাকডাউন শুরু করেছিল, তাতে বাংলার ধীরে ধীরে একটা অ্যান্টি ইন্ডাস্ট্রিয়াল ইমেজ তৈরি হয়। এই সময় একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। শ্রমিকরা আদিত্য বিড়লাকে, যিনি বিড়লা গ্রুপ অফ কোম্পানিজের মালিক, সেই আদিত্য বিড়লাকে রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে তার জামা কাপড় খুলে নিয়ে শুধুমাত্র আন্ডারগার্মেন্টস পরিয়ে, গলায় জুতোর মালা পরিয়ে তাকে অপমান করেছিল। আর এই অপমানের পর আদিত্য বিড়লা এই বাংলা ছেড়ে চলে যান এবং তারপর থেকে তিনি আর কোনোদিন এই বাংলায় ফেরেন। মালিক পক্ষের প্রতি শ্রমিকদের এই অসভ্য ব্যবহার একে একে জেকে, থাপার, ডানলপ, ফিলিপস, ব্রুকবন্ড, এইচএম, টাটা সবাই বাংলা ছাড়তে শুরু করে। এবার একটা রাজ্য যদি কোনো বড় ইন্ডাস্ট্রি না থাকে, তাহলে রাজ্যের স্কিল্ড লেবাররা কোথায় যাবে? নিশ্চয়ই অন্য রাজ্যে যাবে। আর বাংলার সাথে ঠিক এটাই হয়েছে, যে স্কিল্ড লেবাররা বাংলায় থেকে বাংলার অর্থনীতিতে কন্ট্রিবিউশন করতে পারত, তারাই নিজেদের পরিশ্রমকে অন্য রাজ্যগুলোকে ডেভেলপ হওয়ার কাজে লাগায়। আর এই সব কিছুর মূলে ছিল বাংলার রাজনীতি। 1993 থেকে 2000 সাল পর্যন্ত বাংলার জিডিপি গ্রোথ রেট ছিল 5.5%, যেটা অল ওভার ইন্ডিয়ার জিডিপি গ্রোথ রেট 4.4%-এর থেকে কিছুটা বেশি ছিল। কিন্তু পরবর্তী 20 বছরে এমন কিছু হয়েছিল যে বাংলার আউটপুট আজ দেশের ন্যাশনাল অ্যাভারেজের থেকেও অনেক নিচে নেমে গেছে। 1991 সালে বেশ কিছু ফরেন কোম্পানি বাংলায় ইনভেস্ট করতে অ্যাপ্রোচ করেছিল, কিন্তু না, বেঁকে বসেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। রাজ্যে বিনিয়োগ করতে আসা এক ফরেন কোম্পানিকে তিনি বলেছিলেন, কম্পিউটার চলে এলে রাজ্যের শ্রমিকদের চাকরি চলে যাবে, তাই এই কম্পিউটার আনা যাবে না। আর আজ সেই কোম্পানি ব্যাঙ্গালোরে গিয়ে একটা বিশাল বড় আইটি হাব তৈরি করে ফেলেছে। কিন্তু এরপরেও ভাগ্য পশ্চিমবঙ্গকে ঘুরে দাঁড়ানো আরও একটা সুযোগ দিয়েছে। টাটা গোষ্ঠীর প্রধান রতন টাটা বাংলার ডুবতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে এগিয়ে আসে। 2006 সালে রতন টাটা ঘোষণা করেন তিনি পশ্চিমবঙ্গে টাটা ন্যানোর কারখানা তৈরি করবেন। সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন কমিউনিস্ট পার্টির লিডার বুদ্ধদেব ভট্টাচার্য। টাটার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকার সিঙ্গুরে 1000 একর জমি অধিগ্রহণ করে। আর সেই জমি অধিগ্রহণ নিয়ে শুরু হয় লোকাল চাষিদের সাথে ঝামেলা। আর এই কৃষক আন্দোলনে সামিল হয়েছিলেন মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেস। তিনি চাষিদেরকে বোঝান যে এখানে শিল্প হলে তাদের ক্ষতি হবে, আর সেই আন্দোলনকে তিনি একটা গণ আন্দোলনের রূপ দিয়েছিলেন। সেই সময় মমতা ব্যানার্জি আমরণ অনশনে বসেছিলেন। দিকে দিকে টাটার বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল। টাটার টায়ার জ্বালানো হয়, গো ব্যাক টাটা স্লোগানও দেওয়া হয়। আর শেষমেশ টাটা গোষ্ঠী এই বাংলা ছেড়ে চলে যায়। টাটাকে তাড়িয়ে বাংলার মানুষের লাভ তেমন একটা হয়নি, কিন্তু মমতা ব্যানার্জির হয়েছিল। 2011 সালের বিধানসভা ভোটে সিপিএমকে ক্ষমতা থেকে সরিয়ে বাংলার মস্তদে আসে তৃণমূল সরকার। আর সেই 2011 সাল থেকে আজ 2025, আজও মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবঙ্গে রয়েছে। কিন্তু এই সরকার বদলালেও পশ্চিমবঙ্গের অর্থনীতির যে করুণ পরিস্থিতি ছিল তার কিন্তু কোনো বদল হয়নি। টাটা ন্যানোর ফেলিওরের পর আর কোনো বড় কোম্পানি ইনভেস্টমেন্টের জন্য বাংলার দিকে ফিরেও তাকায়নি। 2012 থেকে 17 সালের মধ্যে বাংলার ইকোনমিক গ্রোথ ছিল 5.5%, যেখানে ভারতের ন্যাশনাল গ্রোথ ছিল 7.7%। আর এর পেছনে প্রধান কারণ ছিল ক্ষমতা আসার পর এই সরকার ইন্ডাস্ট্রিয়াল প্রবলেমগুলোকে সলভ করার কোনো রকম চেষ্টাই করেন। আর আজ দেখুন, আমাদের রাজ্যে না আছে ডেভেলপমেন্ট, না আছে চাকরি। সরকারের মজ্জায় মজ্জায় ঢুকে গেছে দুর্নীতি। রাজ্যের সব নেতা মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত। এত কিছুর পরেও মেলা, খেলা, ভাতা সবকিছুর জোরেই সরকার গদি টিকিয়ে রেখেছে। বাংলায় একটা প্রবাদ বাক্য রয়েছে, নতুনের আমদানি নাই, পুরাতন ভাঙিয়া খায়। যে বাঙালি জাতি একটা সময় সারা ভারত জুড়ে বিপ্লবের ডাক দিয়েছে, আধুনিক চিন্তাধারা এবং নবজাগরণের সূচনা করেছে, সেই বাঙালি জাতি আজ অতীতকে নিয়ে গর্ব করা ছাড়া নতুন কি করছে? হ্যাঁ, গর্ব অতীত নিয়েই হয়, কিন্তু আমাদের আগামী প্রজন্ম যে বাংলাকে নিয়ে গর্ব করবে তার জন্য আজ আমরা কি করছি? শুধু তো রাজনীতির দোষ দিলে হবে। আমাদের সাথে যখন অন্যায় হয়েছে তখন আমরা কি করছি? তাই বাঙালি জাতি হিসাবে
আমাদের কিছু ব্যর্থতা রয়েছে, তেমনি রয়েছে কিছু কর্তব্য। সময় এসেছে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া, রাজনীতি করা, আর দুপুরে ভাত ঘুম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাংলার ইতিহাস শুধুমাত্র গৌরবের নয়, বাংলার ইতিহাস সংগ্রামেরও। এই বাঙালিরাই ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছিল। একসময় আমরাই সারা বিশ্বকে দেখিয়েছিলাম কিভাবে জ্ঞান, সংস্কৃতি, শিল্প এবং বিপ্লবে এগিয়ে থাকতে পারে। কিন্তু আজ আমরা আমাদের নিজেদের তৈরি করা সমস্যাতেই আটকে পড়ে আছি। এই রাজনৈতিক দলগুলোকে বাইরের কোনো রাজ্য এসে ভোট দেয়নি, এদেরকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি। তাই আজ এই ব্যর্থতার দায় আমাদেরও নিতে হবে। অতীতের গৌরব নিয়ে আমাদের গর্ব করা উচিত, কিন্তু সেই গৌরবকে ভবিষ্যতের প্রজন্মের জন্য পুনরুজ্জীবিত করার দায়িত্ব আমাদের। আজ যদি আমরা সবাই একসাথে উঠে দাঁড়াই, যদি আমাদের মেধা, শ্রম এবং সংকল্পকে একত্রিত করি, তাহলে আমরা আবারও বাংলার হারিয়ে যাওয়া গৌরবকে ফিরে পাব। আমাদের নতুন প্রজন্মকে একটা এমন বাংলা দিতে হবে যেখানে শুধুমাত্র অতীত নয়, তারা তাদের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়েও গর্ব করতে পারে। তাই হাল ছাড়বেন না, কারণ ডাউনফল যেমন থাকে তেমনি কাম ব্যাকও থাকে।